করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক, জ্যেষ্ঠ প্রভাষক জনাব মুজাফফর হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, অত্র কলেজের অধ্যক্ষ জনাব মোহাম্মদ শওকত আলী, আমার সহকর্মীবৃন্দ এবং কর্মচারীবৃন্দ, সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও রক্তিম সালাম। আসসালামু আলাইকুম। 1947 থেকে 1971 এবং 1971 থেকে 2024 সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। 1947 সালে পাকিস্তান স্বাধীনতার পরে বাংলাদেশে অর্থাৎ পাকিস্তানে এক বৈরী বিভ্রান্তিমূলক রাষ্ট্রনীতি এবং আদর্শের উপরে একটা চাপ চলছিল। এখানে তৎকালীন পাকিস্তান প্রথম গভর্নর মোহাম্মদ আলী জিন্নাহ, উনি বাংলাদেশে আমাদের এই পূর্ববঙ্গে ভাষার উপরে বিশেষ করে প্রথমেই একটা চাপ দিয়েছিলেন যে উর্দুই হবে বাংলাদেশের পূর্ব বাংলার রাষ্ট্রভাষা। তৎকালীন সময়ে বাংলা সমৃদ্ধ সাহিত্য, রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন, কাজী নজরুল ইসলাম এবং বঙ্কিমের মতো গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের প্রতি তাদের সাহিত্যের বৈরী ভাব একটা স্থাপন করেছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। বাংলা ভাষা সমৃদ্ধ এবং সংস্কৃতি নিয়ে একটা হীনমন্যতার পরিচয় উনি দিয়েছিলেন। তারপরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহিত্য সমৃদ্ধশালী একজন ব্যক্তিত্ব। ওনার দিক নির্দেশনা এবং অনেক সাহিত্যিকের রায় বাংলার রাষ্ট্রভাষা যাতে থাকে তার মর্যাদায়, তার জন্য তারা এগিয়ে এসেছেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটা ভাষণে সকল কথার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা উনি বলেছিলেন যে সবচেয়ে বেশি সত্য যে আমরা বাঙালি। তারপর 1948 সাল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ছাত্র এক সমাবেশে এবং প্রবীণ রাজনীতিবিদরাও ছিলেন, সেই সমাবেশে উনি বললেন যে উর্দু রাষ্ট্রভাষাই হবে। তখন ছাত্ররা ওই কার্জন হলে সবাই তীব্র উচ্চস্বরে না না বলে তারা তীব্র প্রতিবাদ জানিয়েছিল। কারণ এই রাষ্ট্রভাষা বাংলা আমাদের প্রাণের ভাষা, মাতৃভাষা। তৎকালীন সময়ে সেই সময় 6,90,00,000 জনসংখ্যা ছিল বাংলায়, পূর্ব বাংলায়। তার মধ্যে 4,40,00,000 মানুষ ছিল বাঙালি, আর 2.5 কোটি লোক যারা ছিল তাদের ভাষা উর্দুও ছিল না। এইভাবে এই ভাষার উপরে চরম গ্লানি দিয়েছে। তার কিছুদিন পর প্রধানমন্ত্রী পাকিস্তানের খাজা নাজিম উদ্দিন উনি এলেন। উনিও ঢাকায় এসে একই কথার পুনরাবৃত্তি করলেন যে উর্দুই হবে পূর্ব বাংলার রাষ্ট্রভাষা। এরপর উনি মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি উদ্ভাবক এবং প্রবর্তক হিসাবে উনি ছিলেন। এখানে এর ওপরে প্রভাব বিস্তার করেছে যে হিন্দু মুসলমান সব মিলিয়ে উনি দেখিয়েছিলেন। কিন্তু এখানে এই তথ্যের উপরে উনি দাঁড়িয়ে থাকতে পারলেন না। 52 সালে ছাত্ররা
মিটিং করে মেডিকেল কলেজের সামনে তারা চলে আসে। তার আগে উনি 144 ধারা জারি করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। তখন ছাত্ররা এই 144 ধারা ভঙ্গ করে মেডিকেল কলেজের সামনে সমবেত হয়। তারপরে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে একটা স্মারকলিপি ভবনের কাছে নিয়ে যাবে এবং ঘেরাও করেছিল। এই সিদ্ধান্ত নেওয়ার পর গুলি চালায় মিছিলের উপরে। সালাম, বরকত, রফিক, শফিউর এবং আরও অনেকে নিহত হয়েছিল, শহীদ হয়েছিল। রক্তের বিনিময়ে ভাষা প্রতিষ্ঠিত এবং মর্যাদা রক্ষার জন্য এই আন্দোলন হয়েছিল এবং স্বাধীনতার বীজ বপন হয়েছিল এই আন্দোলনের মধ্য দিয়েই। শহীদ হওয়ার পর 23শে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা, যেখানে এই শহীদ হয়েছিল এই ছাত্ররা, সেখানেই এই শহীদ মিনার প্রথম তৈরি করেছিল। 1999 সালে 17ই নভেম্বর ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলো 21শে ফেব্রুয়ারি। এই 21শে ফেব্রুয়ারি এই দিবসটিকে কেন্দ্র করে সারা বিশ্বে প্রতিটা দেশে তাদের মাতৃভাষা, মায়ের ভাষা এই দিনে আন্তর্জাতিকভাবে এই দিবসটিতে পালন করা হয়। পৃথিবীতে ভাষার জন্য এই মহান আত্মত্যাগের নজির আর নেই। এরপরে এ সময় প্রবীণ রাজনীতিবিদদের সাথে ছাত্ররা একত্রিত হয়ে একটি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করে। নেতৃত্ব দিয়েছিলেন প্রবীণ রাজনীতিবিদ শেরে বাংলা একে ফজলুল হক, ছিলেন হোসেন শহীদ সরোয়ার্দী ও মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানী। পাকিস্তানের শাসক গোষ্ঠীর শোষণ অত্যাচারের বিরুদ্ধে যখন অত্যাচার চালাচ্ছিল, তখন মজলুম নেতা ভাসানী ছিলেন এখানে নেতৃত্ব দিচ্ছিলেন। এবং বাংলাদেশের যখন স্বাধীনতার সংগ্রাম, মুক্তি সংগ্রামের যখন সর্বদলীয় একটি কমিটি গঠিত হয়েছিল, তার সভাপতিত্ব করতেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। উনি সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন এবং অত্যন্ত মেধাবী ছিলেন। ইরাকি পীর সাহেব এর ওনার কাছে সৈয়দ নাসিরউদ্দিন বাগদাদি, ওনার কাছে উনি ফার্সি, আরবি, কোরআন এবং ইসলাম শিক্ষা গ্রহণ করেছিলেন। পরে তিনি তদানীন্তন সময়ে বিখ্যাত ইসলাম শিক্ষা কেন্দ্র দেওবন্দে পড়াশোনা শেষ করেন। যে সকল মহাপুরুষ অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আজীবন নিরলস সংগ্রাম করে গেছেন, ভাসানী তাদের মধ্যে অন্যতম। এরপর যুক্তফ্রন্ট গঠিত হল পূর্ববঙ্গে। সেখানে নেতৃত্ব দিলেন 3 প্রবীণ নেতা। তবে ভাষা আন্দোলনের মধ্যে প্রবীণ নেতাদের সঙ্গে ছিল ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন ছাত্ররা। আর এই 3 প্রবীণ নেতার কথা আমি বললাম, ভাসানী এবং হোসেন সরোয়ার্দী এবং একে ফজলুল হক। এর মধ্যে যুক্তফ্রন্ট তাদের অনেক কিছুই বাংলাদেশের করলেন। 54 সালে আইন সভা পরিষদ প্রথম হলো গঠিত। তারপর 1966 6 দফা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন, 1971 সাল মুক্তিযুদ্ধ শুরু হলো। 25শে মার্চ কালো রাত, দ্বীপ্রহরে প্রবল গুলি বর্ষণ হতে লাগলো। ঢাকা ইউনিভার্সিটিতে এত পরিমাণ গুলি বর্ষণ হচ্ছিল যে ওই সময় মনিরুজ্জামান, ঢাকা ভার্সিটির শিক্ষক,
কোরআন পড়ছিলেন। কোরআন পড়তে পড়তে ওনাকে পাকিস্তানি বাহিনী ধরে নিয়ে নিচে আনলে নির্মমভাবে ওনাকে হত্যা করেছিল। এত প্রবলভাবে যুদ্ধ শুরু হয়ে গেল এবং ওই রাত্রে বঙ্গবন্ধুকে বন্দী করা হলো। 26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিলেন। উনি বললেন, স্পিকিং মেজর জেনারেল মেজর জিয়া, ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ। এইভাবে যুদ্ধ চলতে থাকলো। 17 এপ্রিল মুজিবনগরে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠন হলো। চলতে চলতে 16 ডিসেম্বর আমরা বিজয় পেয়েছি। এই বিজয়ের আগে 14 তারিখে 14 ডিসেম্বর বাংলাদেশের মেধা শূন্য করা হলো। অনেক বুদ্ধিজীবীদের নিহত করা হলো 14 ডিসেম্বর। তার মধ্যে উল্লেখযোগ্য মুনির চৌধুরী, ফজলে রাব্বি, শহীদুল্লাহ কায়সার, আনম গোলাম মোস্তফা প্রমুখ। আজ আমরা এইভাবে স্বাধীনতা পেলাম 30 লক্ষ জনসংখ্যার রক্তের বিনিময়ে। এরপরে আমরা আসলাম 5ই আগস্ট 2024, এক কোটা আন্দোলন তথা বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন বীর শ্রেষ্ঠ আবু সাইদ সহ 1500 অধিক। তাদের প্রতি আমরা দোয়া করব। সকলের প্রতি আমাদের দোয়া থাকবে। স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব। পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্র হয়েছে বাংলাদেশ। আমাদের উচিত হবে এখন থেকেই যে সামনে আমাদের দেশকে আরো পরিপূর্ণ করতে হবে, মেধা দিয়ে পূর্ণ করতে হবে। যেখানে মেধা শূন্যের দিকে যাচ্ছিল, যে আমাদের শিক্ষা ব্যবস্থা যদি বই খারাপ হয় তাহলে শিক্ষা আস্তে আস্তে অনুন্নত বই যেমন শিক্ষাকে ধ্বংস করে দিয়ে জাতিকে বিলীন করে দিয়ে দেশকে অনুন্নত দিকে ঠেলে দেয়, তেমন উন্নত শিক্ষা ব্যবস্থা এবং উন্নত বই শিক্ষা দেশকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিতে পারে। ঠিক এইভাবে আমাদের এই প্রতিশ্রুতি করতে হবে, আমাদের মহান পরিচয় নিতে হবে। আর আমরা এটাই ভেবে নিব, আজ আমার সকলের প্রতি দোয়া চেয়ে এবং দোয়া দিয়ে আবারও সকলের প্রতি অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। খুদা হাফেজ।